রাধে রাধে সবাইকে ব্লগ উইথ হাঙ্গি ফুলার্সে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল লিপস্টিক পরে নিয়েছি, ঘরে তো কেউ লিপস্টিক পরে থাকে না, বেরিয়েছিলাম একটুখানি, একটু দরকার ছিল সেই জন্য, তো চলে এসেছি। আর আমার বড় বের হয়ে গেছে, অফিস বেরিয়ে গেছেও। তো অ্যাকচুয়ালি আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আসার পর থেকে, তো তারপর এখন রান্না করতে যাব। তো চলো পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগবে আশা করি, দেখতে থাকো। লেটস গো। গরমের মধ্যে প্রান্ত সবার ওষ্ঠাগত, এমন অবস্থা হয়েছে যে মেনুতে প্রত্যেক দিন কিছু থাক বা না থাক, আমের টকটা কিন্তু মাস্ট থাকবেই। তোমাদের সাথে আমি এর আগেও অনেকবার আমের টকের রেসিপি শেয়ার করেছি, তবে আমার চ্যানেলে একটা স্পেশাল কিন্তু আমের চাটনির রেসিপি রয়েছে, সেটা স্পেশাল ভাবে বানানো। এটা তো টক নর্মালি তোমাদের সাথে অনেক ব্লগেই শেয়ার করেছি আগে, তবে চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চেক আউট করতে পারো। ওটা অসম্ভব ভালো খেতে হয় আর অসম্ভব ভালোভাবে বানানো হয়েছিল, তো সেটাকেই কিন্তু দেখতে পারো। এখানে দেখো, এই যে অ্যাজ ইউজুয়াল আমি তেলের মধ্যে যখনই কিছু দিই সেটা ছিটিয়ে আসে, আর যার ফলে ক্যামেরাটা আমার শেক করে যায়, আমি এদিক ওদিক লাফাতে শুরু করে দিই। যাই হোক, আমার সাথে সাথে কারা কারা এই লাফালাফি করো রান্নাঘরে ঢুকে তেল ছিটার ভয়, সেটা বললো। আমার গায়ে কিন্তু 2-3 বার তেল ছিটা লেগেছে, যেটা খুবই প্যাথেটিক, কিছু করার নেই, রান্নাঘরে দাঁড়িয়ে থেকে এগুলো সহ্য করতে হয়। তো কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না। এটা স্যাটারডের ব্লগ তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এরপর সানডের ব্লগ আসবে। আসলে কি বলো তো, ডেলি ব্লগটা শেয়ার করা যাচ্ছে না, কারণ এতটা গরম, এতটা কষ্ট হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে, সব কিছুকে ম্যানেজ করতে এতখানি প্রবলেম হচ্ছে। পুজো দিয়ে আসার পর আমি রান্নাঘরে ঢুকি, তো ঠাকুর ঘরে থাকি প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি, সেখানে তো এক চূড়ান্ত পরিমাণে ঘামি, কারণ এত কষ্ট হয়। ঠাকুর ঘরটা তো ছাদের ওপরে, আর তারপর সেখান থেকে নিচে এসে ব্রেকফাস্টটা করেই যখন রান্নাঘরে ঢুকি, সেখানেও তো একটা হিট চেম্বারের মতন অবস্থা হয়ে যায়। তো যার ফলে না আর পসিবল হচ্ছে না ডেইলি ভ্লগ করে ডেইলি আপডেট করার। তবে চেষ্টা করব, এই তো নেক্সট উইক থেকে বৃষ্টি, ওয়েদার রিপোর্ট তো সেরকমই বলছে, তো প্রবলেম হবে না খুব একটা, তখন ডেইলি ভ্লগগুলো কিন্তু শেয়ার করা যাবে। এখন মোটামুটি যে কটা পারছি তোমাদের সাথে একদিন ছাড়া একদিন শেয়ার করছি। আমের টক কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো কি করব বলো তো, গরমের মধ্যে আম ছাড়া না মানে বিরক্ত লেগে যাচ্ছে একেবারে, মনে হয় একদম শেষ পাতে একটু আম খাওয়া দরকার। তারপরে এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল অলমোস্ট আমার হয়ে গেছে। ডালের রেসিপি তো আর শেয়ার করার মতন কিছু নয়। আর আজকে মাছ বানাবো। আমার গরমে রান্না করতেই প্রচণ্ড কষ্ট হয়, বিরক্ত লাগে একদম, তাও খাওয়ার জন্য তো রান্না করতেই হবে। সবথেকে বড় কথা, টেম্পারেচার উঠছে 42 ডিগ্রি 43 ডিগ্রি এইরকম। তো এই রকম অবস্থায় আমি ভাবি, আমি নিজে মনে মনে চিন্তা করি অনেক সময়, জানো তো, মানে নিজেকে ইন্সপায়ার্ড করার জন্য, ইন্সপিরেশনের জন্য, যে আমি তো তাও ঘরের ভেতরে রয়েছি, আমি তো তাও না একটু সহ্য করছি এই রান্নাঘরের গরমটা, এই ঠাকুর ঘরের গরমটা। কত মানুষ ভাবো তো রাস্তায় রয়েছে, তাদের রাস্তায় গিয়ে কাজ করতে হচ্ছে, সেটা তাদের কাছে একটা মজবুরির মতন, তাদের করতেই হবে, সুতরাং তাদের কাছে সেটা কতটা কষ্টকর। তারপরে এটাও চিন্তা করি, আমি কলকাতায় রয়েছি, এখানে দেখো পটল কেটে রেখেছি, আমি আজকে মাছের ঝোলে কিছুটা পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো, আর আলাদা কিছু পটল তুলে রেখেছি, সেটা ভাজাও করব, ডালের সাথে তাহলে খাওয়া যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, কলকাতার গরম তো তাও ধরো সহ্য করা যাচ্ছে, কি আমরা মেনে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি। ভাবো এই কলকাতা থেকে যারা এই হুগলি, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এইসব জায়গায় কি পরিমাণ গরম এই বছর পড়েছে, চিন্তার বাইরে। এখানে মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি, দেখতে পেলে, পেঁয়াজ, আদা, রসুন, সরি আমি রসুন দিইনি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্টটা করেছি। তো পরশু দিনই আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো এটা মাছ ভাজার তেলটা, জানো তো অনেকটা তেল ছিল, তো সেই জন্য তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি, কারণ আবার তেলটাকে নামিয়ে তারপর করতে হবে। যদি অল্প তেল থাকতো তাহলে আমি নামিয়ে কড়াইটা মেজে তারপর মাছের ঝোলটা বসাতাম, কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ রয়েছে, ভাবলাম যে আবার নামাবো, আবার করবো, সেই জন্য একেবারেই করে দিয়েছিলাম। আর মাছের তেলটা খেতে তো অসাধারণ স্বাদ একটা লাগে। তো আমি যেটা বলছিলাম, আমার একটা বন্ধু আছে, যা ওর বিয়ে হয়েছে হুগলিতে, কিন্তু ওর বাবা মা থাকে পুরুলিয়ায়। তো তার সাথে নর্মাল কথা হচ্ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম পুরুলিয়ায় তো অসম্ভব গরম, সে বলছে কলকাতায় 43 ডিগ্রি উঠেছে, সেখানে পুরুলিয়ায় আরও 4 ডিগ্রি 5 ডিগ্রি বেশি, চিন্তা কর। মানে ভাবা যাচ্ছে না এবারে। তাও মানুষের তো কোনো চেতনা নেই। আসল কথা কী বলো তো, মানুষ যেরকম কর্ম করছে তার ফল তো প্রকৃতি তাকে দ্বিগুণ রূপে ফিরিয়ে দেবেই।
যা চারপাশে ঘটছে, যা অনাচার অনাসৃষ্টি, এই যে প্রকৃতির ভারসাম্যটা, আগে ছোটোবেলা থেকে জিওগ্রাফিতে যা যা পড়েছি বা যা যা ভূগোলের ওয়েদার সম্পর্কে যা যা জেনেছি, এখন বলো তো সব কিছু কি সেই অনুযায়ী হয়? কোনোটাই হয় না। শীতকালে বর্ষা নামছে, গ্রীষ্মকালে ঠিক করে বৃষ্টি হচ্ছে না, বৈশাখ মাসে, এই বৈশাখেও আমি আর 7-8 বছর আগেও কত কালবৈশাখী হতে দেখেছি, কিন্তু এখন বৈশাখ মাস চলে গেলেও কালবৈশাখী আসছে না। জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, তারপর জ্যৈষ্ঠ মাসে যা ভ্যাপসা নিয়ে একটা গরম পড়ে, তো সেগুলো আদৌ কখন হবে তার কোনো ঠিক নেই। শীতকালে নিম্নচাপ হয় আজকাল, তো এগুলো কি আমার মা বাবারা দেখেছে বলো? তো একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদারেরও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা যে হিসাবে বেড়েছে, যেভাবে বেড়েছে, একমাত্র পারে মানুষই কন্ট্রোল করতে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। আর দিনের দিন প্রকৃতির যা দুর্গতি ঘটছে তার পেছনে কিন্তু মানে পুরোপুরিভাবে মানুষ দায়ী, সেটা কিন্তু কারোর হাতে নয়। কোনো ভগবানকে দোষারোপ করে বা প্রকৃতিকে দোষারোপ করে তো লাভ নেই। দেখেছো মশলাটা কীরকমভাবে কষিয়েছি, খুব ভালোভাবে কিন্তু কষানোর পর যে দেখতে লাগে, যে তেলটা ছাড়ার পর যেটা দেখতে লাগে না, আর যে গন্ধটা বার হয়, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারণ দেখলে মনে হয় না যে অনেকটা তেল দিয়ে রান্না করছি, আদৌ না। কষানোর পর কিন্তু দেখবে অনেক তেল এমনি ছেড়ে আসে, আর সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি ধরো ইউএসএ বা যে কোনো ফরেনের কোনো ভ্লগ দেখি, তো সেখানে দেখে এটুকুনি বুঝতে পারি কাজ কোথায়। তুমি বলো তো, যে কোনো তুমি খুব হাই কালচার কান্ট্রি যদি দেখো, তারা খুব হাই কালচার হয়েছে, বাট তাদের প্রকৃতি, তারা মানে আর্টিফিশিয়াল গাছ লাগাচ্ছে রাস্তার পাশে সাজানোর জন্য। মানে মানুষের দুর্গতি কোথায় এসে দাঁড়িয়েছে, তাদের মানে দিনকাল কোথায় এসে দাঁড়িয়েছে ভাবো, যে আর্টিফিশিয়াল গাছ দিয়ে রাস্তা সাজাচ্ছে, অথচ সেখানে কোনো ন্যাচারাল ট্রি নেই। অথচ তারা প্রচুর পরিমাণে, প্রভূত পরিমাণে উন্নতি করেছে, তাদের সমৃদ্ধির শেষ নেই। ভারতের থেকে অনেক অনেক গুণ বেশি এগিয়ে সমস্ত দিক থেকে। অনেক ফরেন কান্ট্রি আছে যেগুলো দেখবে, তো সেখানে এটা ন্যাচারাল ব্যাপার যে হবেই। আর এখানে দেখো, আমি কিন্তু যেই পটলগুলো তোমার ভেজে আলাদা সাইড করেছি, সেই পটলগুলো কিন্তু ভেজে রাখছি, ওগুলো ডাল দিয়ে খাওয়ার জন্য করেছি। এখানে দেখো মাছের ঝোলটা তো রেডি হয়েই গেছে। কিছু কিছু মাছ না আমি মাছের ঝোলের থেকে তুলে আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ কি বলতো সার্ভ করার সময় একটু সমস্যা হয়, সেই জন্য। এই যে এখানে পটল ভাজা রয়েছে, ডাল করেছি, আর তোমাদের টকটা তো আগেই দেখিয়ে দিয়েছি। খাবারটা সিম্পল কিন্তু খুব ভালো খাওয়া, গরমের মধ্যে খুব হাজিবুজি খেতে কিন্তু ভালো লাগে না। ওই দিনকারই সন্ধেবেলা নয়, সন্ধেবেলা আনার কথা ছিল, কিন্তু আমার বর একদম রাত্রি 9:30টার সময় চাউমিন নিয়ে চলে এসছে। দেখে এখনই আমার খেতে ইচ্ছা করছে, ভয়েস দিচ্ছি তাও, কারণ চাউমিন আমার খুব ফেভারিট। তো এখন খাচ্ছি আমি চাউমিন, প্রায় 10টা বেজে গেছে। রাত্রিবেলা কি খেতে পারবো? আর তো খেতে পারবো না, আর খাওয়াটা সম্ভব বলে। এটা হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন খাওয়ার কথা ছিল, কিন্তু আমার বর এত দেরি করে বাড়ি এসেছে, ওর আজকে অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য আনতেও দেরি হয়ে গেছে, সে কারণে এটা এখন খাবো। রাত্রিবেলায় কিছু ডিনার করবো না, তারপরে ঘুমিয়ে পড়বো। চলো, ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দ্য সিরিজ উইথ ব্লগ উইথ ফ্যামিলি ফুড লাইফ স্টে টিউন। বাই।